কথিকা 2 চ্যানেলের পরিবেশনায় আপনারা শুনছেন ড্যান ব্রাউন রচিত দ্য ডা ভিঞ্চি কোড। আজ পাঠ করছি তার 16তম পর্ব। অধ্যায় 53। মসিয়ে ভার্নেট। জুরিখের ডিপোজিট ব্যাংকের রাত্রিকালীন ম্যানেজার টেলিফোনে ব্যাংকের প্রেসিডেন্টের কণ্ঠটা শুনতে পেরে স্বস্তি অনুভব করল। আপনি কোথায় গিয়েছিলেন স্যার? এখানে পুলিশ এসেছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমার একটু অসুবিধা হয়েছে, ব্যাংক প্রেসিডেন্ট বললেন। তাকে খুব তিক্ত মনে হচ্ছে। আমার এখন তোমার সাহায্য দরকার। আপনার একটু না, বেশি সমস্যা হয়েছে, ম্যানেজার ভাবল। পুলিশ ব্যাংকটা চারিদিক থেকে ঘিরে রেখেছে। তারা হুমকি ধামকি দিচ্ছে। ডিসিপিজের ক্যাপ্টেন নিজে এসেছেন। ব্যাংকের দাবি অনুযায়ী ওয়ারেন্টও নিয়ে আসা হয়েছে। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার? ট্র্যাক নাম্বার 3, সেটা একটু খোঁজো। হতভম্ব হয়ে ম্যানেজার তার ডেলিভারি শিডিউলটা দেখল। এটা তো এখানেই আছে, নিচের লজিং ডকে। আসলে সত্যি বলতে কি, সেটা নেই। পুলিশ যে দুজনকে খুঁজছে তারাই ট্রাকটা চুরি করে নিয়ে গেছে। কি? তারা কিভাবে ওটা নিয়ে বাইরে গেল? আমি ফোনে সেটা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমাদের এখানে এমন পরিস্থিতির উদ্ভব ঘটেছে যা দুর্ভাগ্যজনকভাবে আমাদের ব্যাংকের জন্য বিপর্যয়কর। আপনি আমার কাছ থেকে কি সাহায্য চান স্যার? আমি চাই তুমি এক্ষুনি ট্রাকের ইমার্জেন্সি ট্রান্সপন্ডারটা চালু করো। ম্যানেজারের চোখটা ঘরের অন্য পাশে রাখা লজিক কন্ট্রোল বক্সের দিকে গেল। সব আর্মার ট্রাকের মতোই ব্যাংকের প্রতিটা ট্রাকেই রেডিও কন্ট্রোলড যন্ত্র বসানো আছে, যা ব্যাংক থেকেই রিমোট কন্ট্রোলের সাহায্যে চালু করা যায়। ম্যানেজার তার জীবনে সেটা মাত্র একবারই চালু করেছিলেন, একটা হাইজ্যাক হবার পর, আর সেটা দারুণভাবেই কাজ করেছিল। ট্রাকটার অবস্থান নিশ্চিত করে স্বয়ংক্রিয়ভাবেই কর্তৃপক্ষকে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। আজ রাতে ম্যানেজারের মনে হচ্ছে প্রেসিডেন্ট তার কাছ থেকে আরও বেশি কিছু আশা করছেন। স্যার, আপনি ভালো করেই জানেন আমি যদি সেটা চালু করি সেটা একই সাথে কর্তৃপক্ষকেও জানিয়ে দেবে, তাতে আমাদের সমস্যা হবে। ভার্নেট কয়েক সেকেন্ড নীরব রইলেন। হ্যাঁ, আমি জানি, যাই হোক ওটা করো। ট্রাক নাম্বার 3, আমি ফোন ধরে রাখছি। ট্রাকটার একেবারে নিখুঁত অবস্থান জানার সঙ্গে সঙ্গেই আমি চাই তুমি সেটা আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে স্যার। 30 সেকেন্ড পর 40 কিলোমিটার দূরে ট্রাকের ভেতর লুকিয়ে রাখা ছোট্ট ট্রান্সপন্ডার চালু হয়ে গেল। অধ্যায় 54। ল্যাংডন আর সোফি ট্রাকটা নিয়ে ভেতরের পথ দিয়ে যেতেই সোফি অনুভব করল তার মাংসপেশিগুলো শিথিল হচ্ছে। রাস্তা থেকে ভেতরে আসতে পারাটা স্বস্তিদায়ক, আর সোফি এরকম একজন বিদেশি ভদ্রলোকের ব্যক্তিগত মালিকানার এস্টেটের চেয়ে বেশি নিরাপদ জায়গার কথা ভাবতেও পারেনি। তারা একটা বৃত্তাকারের পথ দিয়ে যেতেই স্যাতো ভিলেটা দৃষ্টিসীমার ভেতরে চলে এলো। 3 তলা উঁচু এবং কমপক্ষে 60 মিটার দীর্ঘ। সামনের অংশটা ধূসর পাথরের তৈরি, আর সেটা বাইরের স্পটলাইটের কারণে জ্বলজ্বল করছে। ভেতরের বাতিগুলো সবে জ্বালানো হয়েছে। ল্যাংডন সোজা ট্রাকটা চালিয়ে সদর দরজার সামনে না গিয়ে পাশে সবুজ বিথির কাছে গিয়ে গাড়িটা থামালো, যাতে রাস্তা থেকে সেটা না দেখা যায়। রাস্তা থেকে দেখে ফেলার ঝুঁকি নেবার কোনো কারণই নেই, সে বলল। অথবা এরকম একটা ট্রাক নিয়ে কেন এসেছি সেটা লেইটিপিংয়ের কাছে প্রশ্ন হয়েও দেখা দিতে পারে। সোফিও তার সাথে সায় দিল। ক্রিপ্টেক্সটা নিয়ে আমরা কি করব? এটা এখানে রাখাটা ঠিক হবে না, কিন্তু লেই যদি এটা দেখে ফেলেন তবে নিশ্চিতভাবে জানতে চাইবেন জিনিসটা কি। উদ্বিগ্ন হবার কিছু নেই, ল্যাংডন বলল। জ্যাকেটটা খুলে বাক্সটা মুড়িয়ে নিয়ে সেটা কোলে নিয়ে নিল, যেন কোনো বাচ্চা কোলে নিয়েছে। সোফি সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকালো। চতুর। টিবিং কখনো নিজের ঘরের দরজা খোলে না, সে ভেতরেই দেখা করতে বেশি পছন্দ করে। ভেতরে ঢুকেই আমি তার আসার আগে এটা কোথাও লুকিয়ে রাখব। ল্যাংডন একটু থামল। আসলে তুমি তার সাথে দেখা করার আগে আমার উচিত তোমাকে একটু সতর্ক করে দেয়া। স্যার লেইর হাস্যরসাত্মক ব্যাপারগুলো লোকজনের কাছে প্রায়শই একটু অদ্ভুত বলে মনে হয়। সোফি সন্দেহ করল, এ পর্যন্ত যা ঘটেছে তাতে মনে হয় না তার চেয়েও বেশি অদ্ভুত কিছু আজ রাতে ঘটবে। প্রধান ফটকের দিকে চলে যাওয়া পথটা কোবল পাথরে তৈরি। সোফি দরজাটাকে নক করার আগেই সেটা ভেতর থেকে খুলে গেল। একজন অভিজাত বাটলার তাদের সামনে এসে দাঁড়ালো।
নিজের টাইটা ঠিক করে নিল সে। আসলে সবেমাত্র সে পোশাকটা পরেছে, দেখে মনে হচ্ছে তার বয়স 50। তার ভাবসাব দেখে মনে হলো তাদের এই সময়ে উপস্থিত হওয়াতে সে মোটেও অবাক হয়নি। স্যার লেই নিচে নেমে আসছেন, সে জানালো। তার বাচনভঙ্গি পুরোপুরি ফরাসি। পোশাক পরছেন, তিনি নাইট ড্রেস পরে মেহমানদের অভ্যর্থনা জানাতে পছন্দ করেন না। আমি কি আপনার কোটটা নিতে পারি? সে ল্যাংডনের হাতে ধরা পেঁচানো টুইট জ্যাকেটটার দিকে ইঙ্গিত করল। ধন্যবাদ, ঠিক আছে। অবশ্যই, এদিকে আসুন প্লিজ। বাটলার তাদেরকে বিশাল একটা ড্রয়িং রুমে নিয়ে এলো। সেখানে ভিক্টোরিয়ান ল্যাম্পের নরম আলো জ্বলছিল। ঘরের ভেতরে পাইপের তামাকের গন্ধ পাওয়া যাচ্ছে। ঘরের এক কোনায় ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। সেটা এত বড় যে এর ভেতরে আস্ত একটা ষাঁড়কে রোস্ট করা যাবে। বাটলার সেই ফায়ারপ্লেস আর মোমবাতিগুলোতে আগুন জ্বালিয়ে দিলে ঘরটা আলোকিত হয়ে উঠল। লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে নিজের জ্যাকেটটা ঠিকঠাক করল। আমার মনিব অনুরোধ করেছেন এখানে আপনারা নিজের বাড়ি মনে করে থাকবেন। এই বলে সে ল্যাংডন আর সোফিকে একা রেখে চলে গেল। সোফি ভাবল সে কোন পাশটাতে বসবে। এক পাশে আছে রেনেসা যুগের ভেলভেট ডিভান, একটা পুরনো দিনের রকিং চেয়ার, একজোড়া পাথরের আসন। দেখে মনে হচ্ছে ওগুলো বাইজান্টাইন মন্দির থেকে তুলে আনা হয়েছে। ল্যাংডন মোড়ানো কোটটা খুলে ক্রিপ্টেক্সটা বের করে ডিভানের নিচে ঠেলে দিলে জিনিসটা দৃষ্টিসীমার বাইরে চলে গেল। তারপর জ্যাকেটটা আবার পরে নিল। সোফির দিকে চেয়ে মুচকি হেসে বসে পড়ল সে। সোফিও তার পাশে বসল। ফায়ারপ্লেসের আগুনের উত্তাপটা উপভোগ করে সোফির মনে হলো এরকম একটা ঘর তার দাদু অবশ্যই পছন্দ করতেন। গাঢ় কাঠের দেয়াল জুড়ে রয়েছে মহান শিল্পীদের সব ছবি। তাদের একটাকে সোফি চিনতে পারল, সেটা পুসিনের, তার দাদুর দ্বিতীয় সেরা পছন্দের শিল্পী। ফায়ারপ্লেসের ঠিক উপরে আইসিস দেবীর একটা আবক্ষ মূর্তি, তাদের দিকে চেয়ে আছে সেটা। মিশরীয় দেবীর নিচে ফায়ারপ্লেসের ভেতরে দুটো গার্গোয়েল, তাদের হা করা মুখটা দিয়ে জিভ বের হয়ে আছে। শৈশবে গার্গোয়েল দেখে সোফি সবসময় ভয় পেত। তবে একবার তার দাদু তাকে নটরডেম ক্যাথেড্রালের গার্গোয়েলগুলো দেখিয়ে বলেছিলেন, প্রিন্সেস, এইসব নিরীহ জিনিসগুলোকে দেখো, তুমি কি এদের মুখ থেকে মজার শব্দ শুনতে পাচ্ছ? সোফি মাথা নেড়ে শব্দটা শুনে একটু হেসেছিল। তারা গার্গল করছে, তার দাদু তাকে বলেছিলেন। গার্গারি স্যার, সেই জন্যই তাদেরকে গার্গোয়েলের মতো অদ্ভুত নামে ডাকা হয়। সোফি এরপর থেকে আর সেগুলোকে ভয় পায়নি কখনো। এই প্রিয় স্মৃতিটার কথা মনে করে সোফির ভেতরে প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি হলো। দাদু চলে গেছে। সে ভাবল ক্রিপ্টেক্সটা কিভাবে খোলা যায় সেটা যদি লেইটবিং জানত। সোফির দাদুর অন্তিম মুহূর্তের কথায় ল্যাংডনের কাছে যাবার নির্দেশ ছিল। তিনি অন্য কাউকে জড়িত করার কথা বলেননি। আমাদের লুকানোর জন্য একটা জায়গার দরকার। সোফি ঠিক করল রবার্টের বিচার বুদ্ধির উপরে আস্থা রাখবে। স্যার রবার্ট, তাদের পেছন থেকে একটা কণ্ঠ বলে উঠল, আপনি দেখে একজন কুমারীর সঙ্গে ভ্রমণ করছেন। ল্যাংডন উঠে দাঁড়ালে সোফিও উঠে দাঁড়ালো। ঘরের এক কোনায় পেঁচানো একটা সিঁড়ি দিয়ে টিবিং নেমে এলেন। গুড ইভিনিং, ল্যাংডন বলল। স্যার লেই, পরিচয় করিয়ে দিচ্ছি, সোফি নেভু। কী সৌভাগ্য আমার। টিবিং আলোর দিকে চলে এলেন। আপনাকে ধন্যবাদ, সোফি বলল। দেখতে পেল পায়ে লোহার লেগ ব্রেস পরেছেন তিনি, আর হাতে ক্রাচ। আমি বুঝতে পারছি একটু দেরি হয়ে গেছে। দেরি নয় মাই ডিয়ার, একটু জলদি এসে গেছেন। তিনি হাসলেন। ভুনেত পাস আমেরিকি? সোফি মাথা ঝাঁকালো। প্যারিসে। আপনার ইংরেজি চমৎকার। ধন্যবাদ, আমি রয়্যাল হলোওয়েতে পড়েছি। তাই তো বলি। টিবিং একটু কাছে এগিয়ে এলেন। হয়তো রবার্ট আপনাকে বলেছে আমি অক্সফোর্ডের কাছাকাছি একটা স্কুলে পড়েছি। টিবিং ল্যাংডনের দিকে তাকালেন। অবশ্যই, আমি হার্ভার্ডেও পড়েছি, একটা নিরাপদ শিক্ষায়তন হিসেবে। সোফির কাছে তাদের নিমন্ত্রণকর্তাকে দেখতে ঠিক স্যার এলটন জনের মতো মনে হলো না। টিবিংয়ের চুল লাল, আর কথা বলার সময় তার দুটো চোখ পিটপিট করে। টিবিং ল্যাংডনের কাছে এসে হাত মেলালেন। রবার্ট, আপনি ওজন হারিয়েছেন। ল্যাংডন হাসল। আর আপনি সেগুলোর কিছু পেয়ে গেছেন। টিবিং প্রাণ খুলে হাসলেন, নিজের পেটে চাপড় মারলেন। এবার সোফির দিকে ঘুরে আলতো করে তার হাত দুটো ধরে সরাসরি তার দিকে তাকালেন। মা লেডি। সোফি ল্যাংডনের দিকে তাকালো।
সে একটু পিছিয়ে গিয়ে হাঁটু গেড়ে সম্মান জানাবে নাকি হাতটা চুমু খাওয়ার জন্য এগিয়ে দেবে বুঝতে পারছিল না। চায়ের কেতলি নিয়ে বাটলার ঘরে ঢুকে ফায়ারপ্লেসের সামনে রাখা টেবিলে সেটা রেখে দিল। এই হলো রেমি লেগালুদেজ, টিবিং বললেন, আমার গৃহভৃত্য। বাটলার একটা হাসি দিয়ে চলে গেল। রেমি লিওর অধিবাসী, টিবিং নিচু স্বরে বললেন, যেন কথাটা খুব আপত্তিকর, কিন্তু সে খুব ভালো সসেজ বানাতে পারে। ল্যাংডন অবাক হল। আমি ভেবেছিলাম আপনি হয়তো একজন ইংরেজকে এনেছেন। হায় ঈশ্বর, তা হবে কেন? আমি এটা আশা করতে পারিনি একজন ব্রিটিশ শেফকে ফ্রেঞ্চ ট্যাক্স কালেক্টররা মেনে নেবে। তিনি সোফির দিকে তাকালেন। পারাদনেজ ময়ে, মাদামোয়াজেল নেভু, দয়া করে নিশ্চিত হবেন আমার ফরাসি বিদ্বেষ কেবলমাত্র রাজনীতিবিদ আর ফুটবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ। আপনার সরকার আমার টাকা চুরি করে, আর আপনাদের ফুটবল টিম সাম্প্রতিককালে আমাদেরকে অপমানিত করেছে। সোফি একটা স্বস্তির হাসি দিল। টিবিং তার দিকে চেয়ে ল্যাংডনের দিকে ফিরল। কিছু একটা হয়েছে, আপনাদের দুজনকে একটু অন্যরকম লাগছে। ল্যাংডন মাথা নেড়ে সায় দিল। আমাদের একটা অদ্ভুত রাত কেটেছিলেই। তাতে সন্দেহ নেই। আপনারা মাঝরাতে আমার এখানে এসে গ্রেল সম্পর্কে বলছেন। বলুন আমাকে, এটা কি আসলেই গ্রেল নিয়ে, নাকি আপনারা এটা বলছেন এজন্য যে এই একটিমাত্র ব্যাপারই আছে যা আমাকে মাঝরাতেও জাগাতে পারে? বলা চলে দুটোই। সোফি ভাবল। সোফার নিচে ক্রিপ্টেক্সটার কথা মনে করল সে। লেই, ল্যাংডন বলল, আমরা আসলে প্রায়োরি অফ সাইয়ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। টিবিংয়ের ভুরু দুটো কৌতূহলে কুঁচকে গেল। রক্ষক? তো এটা আসলে গ্রেল সম্পর্কিতই বটে। আপনারা বলছিলেন আপনাদের কাছে একটা খবর আছে, নতুন কিছু, রবার্ট? সম্ভবত, তবে আমরা পুরোপুরি নিশ্চিত নই। আমাদের মনে হচ্ছে আপনার কাছ থেকে এ সম্পর্কে আগে শুনতে পারলে আমাদের জন্য ভালো হয়। টিবিং তার আঙুলগুলো নাচাতে লাগলেন। চতুর আমেরিকান, আগে শুনতে চান? খুব ভালো, আমি আপনাদের সেবায় নিয়োজিত। বলুন, আমাকে কি বলতে হবে? ল্যাংডন দীর্ঘশ্বাস ফেলল। আমি আশা করছি আপনি আগে মিস নেভুকে হোলি গ্রেলের সত্যিকারের চরিত্রটি সম্পর্কে ব্যাখ্যা করবেন। টিবিং দারুণ অবাক হলেন। উনি জানেন না? ল্যাংডন মাথা ঝাঁকাল। টিবিংয়ের মুখে যে হাসিটা দেখা গেল সেটা প্রায় অশ্লীল। রবার্ট, আপনি আমার কাছে একজন কুমারী নিয়ে এসেছেন? ল্যাংডন কাচুমুচু হয়ে সোফির দিকে তাকাল। কুমারী বা ভার্জিন এমন একটা শব্দ যা এমন একজনের বেলায় প্রয়োগ করা হয় যে গ্রেইলের সত্যিকারের গল্পটা শোনেনি। এই প্রথম তাকে সেটা বলা হবে। টিবিং আগ্রহ ভরে সোফির দিকে তাকালেন। আপনি কতটুকু চান, মাই ডিয়ার? সোফি সংক্ষেপে জানালো। ল্যাংডনের কাছ থেকে অল্প বিস্তর যা শুনেছিল তার বর্ণনা দিল। এই? টিবিং ল্যাংডনের দিকে কটমট করে তাকালেন। রবার্ট, আমি ভেবেছিলাম আপনি একজন ভদ্রলোক। ইতিমধ্যে আপনি তার উত্তেজনা হরণ করেছেন। আমি ভেবেছিলাম হয়তো আপনি আর আমি দুজনে মিলে। ল্যাংডন বুঝতে পারল কথাবার্তাগুলো একটু বেশি দ্ব্যর্থবোধক হয়ে যাচ্ছে, বাড়াবাড়িও হয়ে গেছে। টিবিং ইতিমধ্যেই সোফিকে নিজের দৃষ্টিতে আটকে রেখেছেন। আপনি একজন গ্রেল ভার্জিন, মাই ডিয়ার। বিশ্বাস করুন, আপনি আমার প্রথম অভিজ্ঞতার কথাটি কখনো ভুলবেন না। অধ্যায় 55। ল্যাংডনের পাশে সোফায় বসে সোফি চায়ে চুমুক দিয়ে একটা কেক তুলে নিল। ক্যাফেইন আর কেকটার স্বাগতম জানানোর আবেশটা অনুভব করল সে। স্যার লেই টিবিং চোখ কুচকে অদ্ভুত ভঙ্গিতে ফায়ারপ্লেসের সামনে হাঁটতে লাগলেন। তার পায়ের লেগ ব্রেসটা খটখট করে শব্দ করল। হোলি গ্রেইল, টিবিং বললেন। তার কণ্ঠে ধর্মীয় উপদেশের ভাবগাম্ভীর্যের ছোঁয়া। বেশিরভাগ লোক আমাকে জিজ্ঞেস করে থাকে সেটা কোথায়। আমার মনে হয় এটা এমন একটা প্রশ্ন যার উত্তর আমি কখনোই দেব না। তিনি ঘুরে সোজা সোফির দিকে তাকালেন। যা হোক, তার চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক প্রশ্ন হলো, গ্রেলটা আসলে কি? সোফি আঁচ করতে পারল তার দুজন পুরুষ সঙ্গীর মধ্যে এক ধরনের একাডেমিক আবহের উদ্ভব ঘটেছে। গ্রেলটাকে পুরোপুরি বুঝতে হলে, টিপিং বলতে শুরু করলেন, আমাদেরকে সবার আগে বাইবেল বুঝতে হবে। আপনি নিউ টেস্টামেন্ট সম্পর্কে কতটুকু জানেন? সোফি কাঁধে ঝাঁকাল। একদমই না। আসলে আমি এমন একজন লোকের কাছে বড় হয়েছি যিনি লিওনার্দো দা ভিঞ্চিকে পূজা করতেন। টিবিংকে একই সাথে হতচকিত আর আনন্দিত মনে হলো। একটি আলোকিত আত্মা, চমৎকার।
তাহলে আপনি জানেন যে লিওনার্দো ছিলেন হোলি গ্রেলের সিক্রেট রক্ষাকারীদেরই একজন, আর তিনি তার শিল্পে সেটার ক্লু লুকিয়ে রেখেছেন। রবার্ট আমাকে এ সম্পর্কে বলেছে। আর নিউ টেস্টামেন্ট সম্পর্কে দ্য ভিঞ্চির দৃষ্টিভঙ্গি? কোনো ধারণা নেই। টিবিং তার ঘরের এক কোণে রাখা বুক শেলফের দিকে তাকালেন। রবার্ট, আপনি যদি কিছু মনে না করেন, ওইদিকে শেলফে রাখা লা স্টোরিয়া দি লিওনার্দো বইটা কি দেবেন? ল্যাংডন বিশাল আর্টের বইটা নিয়ে এসে তাদের সামনের টেবিলটার উপর রাখল। টিবিং বইটার মলাট খুলে প্রথম দিকের একটা পৃষ্ঠায় কতগুলো উক্তির দিকে নির্দেশ করলেন। এগুলো দ্য ভিঞ্চির নোটবুক থেকে সংগৃহীত। টিবিং বললেন, আমার মনে হয় এতে আপনি আমাদের আলোচনার সাথে সম্পর্কিত কিছু পাবেন। সোফি লেখাটা পড়ল। অনেকেই ইন্দ্রজালের ব্যবসা আর বানোয়াট অলৌকিকত্ব দেখিয়ে বোকা জনগণকে ধোঁকা দিয়েছে। লিওনার্দো দ্য ভিঞ্চি। এখানে আরেকটা আছে। টিবিং আরেকটা উক্তির দিকে নির্দেশ করে বললেন, অন্ধ অজ্ঞতা আমাদেরকে ভুল পথে চালিত করে। হো জীবিত মানুষ, তোমার চোখ খোলো। লিওনার্দো দ্য ভিঞ্চি। সোফি খুবই উত্তেজনা অনুভব করল। দ্য ভিঞ্চি বাইবেল সম্পর্কে বলেছেন? টিবিং সায় দিলেন, বাইবেল সম্পর্কে লিওনার্দোর অনুভূতি সরাসরি হোলি গ্রেইলের সাথে সংশ্লিষ্ট। সত্যি বলতে কি, দ্য ভিঞ্চি হোলি গ্রেইলের আসল ছবিটা এঁকেছিলেন। একটু পরে আপনাকে আমি সেটা দেখাবো, তবে প্রথমে আমরা বাইবেল নিয়েই কথা বলবো। টিবিং হাসলেন। আর বাইবেল সম্পর্কে আপনার যা জানার দরকার তা কামান বিশেষজ্ঞ মার্টিন পার্সি কর্তৃক হিসাব করা। টিবিং তার গলাটা পরিষ্কার করে জানালেন, বাইবেল ফ্যাক্টসে কিংবা স্বর্গ থেকে আসেনি। কি বললেন? বাইবেল মানুষেরই তৈরি মাই ডিয়ার, ঈশ্বরের নয়। বাইবেল জাদুর মতো আকাশ থেকে পড়েনি, মানুষই এটা তৈরি করেছে ইতিহাসের এক সন্ধিক্ষণে। আর এটা অসংখ্যবার অনুবাদিত হয়েছে, সংযোজিত হয়েছে, সংস্কার করা হয়েছে। বইটির সুনিশ্চিত নির্ভরযোগ্য কোনো সংস্করণ ইতিহাসে পাওয়া যায়নি। ঠিক আছে, যীশু খ্রিস্ট ইতিহাসের একটি প্রভাবশালী চরিত্র, সম্ভবত সবচাইতে খ্যাপাটে অনুপ্রেরণাদায়ক বিশ্ব নেতাও বটে। পৃথিবীতে এর আগে তার মতো কেউ আসেনি। ত্রাণকর্তা হিসেবে বিবেচিত হলেও তিনি রাজা বনে গিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিলেন আর নতুন দর্শনের প্রবক্তা হয়েছিলেন। রাজা সোলেমান আর রাজা ডেভিডের বংশধর হিসেবে যীশু খ্রিস্টের ইহুদিদের বৈধ রাজা হবার অধিকার ছিল। বোধগম্য কারণেই পৃথিবীব্যাপী তার জীবন সংরক্ষিত হয়েছিল লক্ষ লক্ষ অনুসারীদের দ্বারা। টিবিং চা খাওয়ার জন্য একটু থামলেন। নিউ টেস্টামেন্টের জন্য ৮০টি গসপেল নির্বাচিত করা হয়েছিল, কিন্তু খুব অল্প সংখ্যকই অন্তর্ভুক্ত করা হয়েছিল। ম্যাথিউ, মার্ক, লিউক এবং জনি সেসব অন্তর্ভুক্ত করেছিলেন। কোন গসপেলটা অন্তর্ভুক্ত হবে সেটা কে বেছে নিয়েছিল? সোফি জিজ্ঞেস করল। আহা, টিবিং আতিশয্যে বললেন, খ্রিস্টবাদের মৌলিক দুর্ভাগ্য। বাইবেল আজকে যেমনটি আমরা দেখি প্যাগান রোমান সম্রাট কনস্টান্টিন দ্য গ্রেট কর্তৃক বিন্যস্ত হয়েছিল। আমি জানতাম কনস্টান্টিন একজন খ্রিস্টান ছিলেন, সোফি বলল। খুব একটা নয়, টিবিং বললেন। তিনি ছিলেন আজীবন একজন প্যাগান, যাকে মৃত্যুশয্যায় ব্যাপটাইজ করা হয়েছিল। আর তিনি এতটাই দুর্বল ছিলেন যে প্রতিবাদ করতে পারেনি। কনস্টান্টিনের সময়ে রোমের রাজকীয় ধর্ম ছিল সূর্য পূজা, সল ইনভিক্টাসের ধর্ম অথবা অদৃশ্য সূর্যের ধর্ম, আর কনস্টান্টিন ছিলেন সেটার প্রধান পুরোহিত। তার জন্য খুব দুর্ভাগ্য ছিল যে একটা ক্রমবর্ধমান ধর্ম রোমকে কুক্ষিগত করতে যাচ্ছিল। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ৩০০ বছর পর তার অনুসারীরা বহু গুণে বাড়তে শুরু করেছিল। খ্রিস্টান আর প্যাগানরা যুদ্ধ করতে শুরু করল, আর দ্বন্দ্বটা এতটাই প্রকট হয়ে উঠেছিল যে সেটা রোমকে দুভাগে বিভক্ত করার একটা হুমকি হয়ে দেখা দিয়েছিল। কনস্টান্টিন সিদ্ধান্ত নিলেন রোমকে একক একটি ধর্মে ঐক্যবদ্ধ করবেন, খ্রিস্টান ধর্মে। সোফি খুব অবাক হল, একজন প্যাগান সম্রাট কেন খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে বেছে নিলেন? টিবিং মিটিমিটি হাসলেন। কনস্টান্টিন একজন ভালো ব্যবসায়ী ছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন খ্রিস্টান ধর্ম ক্রমশ বাড়ছে, তাই তিনি বিজয়ী ঘোড়ার উপরই বাজি ধরেছিলেন বলা চলে। ঐতিহাসিকরা এখনও যার পরনায় বিস্মিত হন কিভাবে কনস্টান্টিন সূর্য পূজারী পেগানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছিলেন। প্যাগান প্রতীক, সন তারিখ এবং আচারগুলোকে তিনি খ্রিস্টীয় ঐতিহ্যের সাথে মিশিয়ে দিয়ে নতুন এবং সংকর একটি ধর্ম প্রবর্তন করেছিলেন।
যা দুপক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়েছিল। প্যাগান ধর্ম রূপান্তরিত হয়ে খ্রিস্টান ধর্মের প্রতীকে ঠাঁই করে নেওয়া সত্যটা অনস্বীকার্য, ল্যাংডন বলল। মিশরীয় সূর্য চাকতি হয়ে গেল ক্যাথলিক সেন্টের হালুস। আইসিস দেবীর অলৌকিকভাবে পাওয়া সন্তানের সেবা করার ছবিটা খুব দারুণভাবেই আধুনিককালে আমাদের চোখের সামনে ভেসে ওঠা কুমারী ম্যারি শিশু যিশুকে সেবা করার দৃশ্যের সাথে মিলে যায়। আর ক্যাথলিকদের আচারগুলোর প্রায় সবটাই মিতার, বেদি, ডক্সোলজি আর কমিউনিয়নের গড ইটিং সরাসরি পেগানদের কাছ থেকে নেয়া। টিবিং আর্তনাদ করে উঠলেন, খ্রিস্টান ধর্মের কোনো কিছুই আসল নয়। প্রাক খ্রিস্টীয় ঈশ্বর মিথারস, যাকে ডাকা হতো ঈশ্বরের পুত্র এবং জগতের আলো বলে, তিনি জন্মেছিলেন 25শে ডিসেম্বর, মারা গিয়েছিলেন একটা পাথরের ফলকের উপর। তারপর 3 দিন পরে তার পুনরুত্থান হয়েছিল। ভালো কথা, 25শে ডিসেম্বর অসিরিস, এডোনিস আর ডায়োনিসাসেরও জন্মদিন। খ্রিস্টানদের সাপ্তাহিক ছুটিটাও প্যাগানদের কাছ থেকে চুরি করা। আপনি কি বলতে চাচ্ছেন? প্রথমে ল্যাংডন বলল, খ্রিস্টান ধর্মই ইহুদিদের শনিবারের সাবাতকে সম্মান জানিয়েছিল, কিন্তু কনস্ট্যান্টিন সেটা বদলে প্যাগানদের শ্রদ্ধেয় রবিবার অর্থাৎ সানডেকে ছুটি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। সে একটু থেমে দাঁত বের করে হাসল। আজকের দিনে বেশিরভাগ চার্চ গমনকারীরাই জানে না তারা আসলে প্যাগানদের সূর্য দেবতাকেই প্রকারান্তরে সম্মান করতে যাচ্ছে। রবিবার। সোফির মাথা ঘুরে গেল। আর এসব কিছুই গ্রেলের সাথে সংশ্লিষ্ট? অবশ্যই, টিবিং বললেন। আমার সাথেই থাকুন। এই দুটো ধর্মের সংমিশ্রণের সময়ে কনস্ট্যান্টিনের নতুন খ্রিস্টীয় ঐতিহ্যকে দৃঢ় করার প্রয়োজন হয়ে পড়ল। সেজন্যে তিনি একটা বিখ্যাত ধর্মসভার ডাক দিলেন, যা নিসায় নামে পরিচিত। সোফি কথাটা একবার শুনেছিল, তবে সেটা নিসেন ক্রিডের জন্মস্থান হিসেবে। এই সম্মেলনেই, টিবি বললেন, খ্রিস্টান ধর্মের অনেক কিছুই আলোচনা করে ভোট দিয়ে সব ঠিক করা হয়েছিল। ইস্টারের দিন, বিশপের ভূমিকা, পুরোহিতদের ক্ষমতা এবং অবশ্যই যিশুর দেবত্ব। আমি বুঝতে পারছি না, দেবত্ব? মাই ডিয়ার, টিবিং ঘোষণা দিলেন, এই দিনের আগ পর্যন্ত যিশুকে তার অনুসারীরা একজন মরণশীল পয়গম্বর হিসেবেই দেখত, একজন মহান এবং শক্তিশালী মানুষ হিসেবে, আর অবশ্যই একজন মরণশীল মানুষ হিসেবে। ঈশ্বরের পুত্র নয়? ঠিক, টিবিং বললেন। যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রস্তাব করা হয়েছিল সেই কাউন্সিলে, আর সেটা ভোটের মাধ্যমে অনুমোদিতও হয়েছিল নিসায়েতে। দাঁড়ান, আপনি বলছেন যিশুর দেবত্ব ভোটের ফল? অনেকটা সেরকমই, টিবিং যোগ করলেন। খ্রিস্টের দেবত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে রোমান সাম্রাজ্যের ঐক্য এবং নতুন শক্তি কেন্দ্র ভ্যাটিকানকে আরও বেশি দৃঢ়তা দিয়েছিল। আনুষ্ঠানিকভাবে যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে প্রমাণ করার মধ্য দিয়ে কনস্ট্যান্টিন যিশুকে দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, মনুষ্য সমাজের বাইরের একজন, যার শক্তি সমস্ত সন্দেহের ঊর্ধ্বে। এর মধ্য দিয়ে কেবল প্যাগানদের উত্থানই ঠেকানো হয়নি, বরং তার অনুসারীরা একটি সংগঠনও তৈরি করে ফেলল, রোমান ক্যাথলিক চার্চ। সোফি ল্যাংডনের দিকে তাকালে সে সোফিকে কথাটা সত্যতা সম্পর্কে আশ্বস্ত করল। সবটাই ছিল ক্ষমতা সংক্রান্ত ব্যাপার, টিবিং আবারও বলতে শুরু করলেন। ত্রাণকর্তার ব্যাপারটা খ্রিস্টীয় চার্চ এবং রাষ্ট্রের কাছে খুবই স্পর্শকাতর ছিল। অনেক পণ্ডিতের দাবি শুরুর দিকে চার্চ যিশুকে তার সত্যিকারের অনুসারীদের কাছ থেকে চুরি করেছিল। তার মানবিক বার্তাগুলো হাইজ্যাক করা হয়েছিল, তাকে অপ্রবেশ্য এক স্বর্গীয় মহিমায় প্রতিষ্ঠিত করা হয়েছিল, আর এসব কিছুই করা হয়েছিল নিজেদের শক্তি বাড়াতে। এই বিষয়ে আমি কতগুলো বইও লিখেছি। আমি অনুমান করতে পারি একনিষ্ঠ খ্রিস্টানরা আপনার কাছে প্রতিদিন ঘৃণার চিঠি পাঠিয়েছে। কেন তারা সেটা করবে? টিবিং পাল্টা প্রশ্ন করল। শিক্ষিত খ্রিস্টানদের মধ্যে বিশাল সংখ্যকই তাদের বিশ্বাসের ইতিহাসটা জানে। যিশু অবশ্যই একজন মহান আর ক্ষমতাবান লোক ছিলেন। কনস্ট্যান্টিনের নিজস্ব স্বার্থে তাকে ব্যবহার করার জন্য তো আর যিশুর মহিমান্বিত জীবনটা হেয় হয়ে যায় না। কেউ তো আর বলছে না খ্রিস্ট একজন ভণ্ড ছিলেন, অথবা অস্বীকার করতে পারে না যে তিনি এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে উন্নততর জীবনের জন্য অনুপ্রাণিত করেছেন। আমরা যা বলছি সেটা হলো কনস্ট্যান্টিন যিশুর প্রভাব এবং গুরুত্বকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন, আর এটা করার মধ্য দিয়ে তিনি খ্রিস্টান ধর্মকে একটি আকার দিয়েছেন যা আজ আপনারা দেখছেন। সোফি তার সামনে রাখা আর্ট বুকটার দিকে তাকালো। এটার ভেতরে দ্য ভিঞ্চির আঁকা
হোলি গ্রেলটা দেখার জন্য উদ্গ্রীব সে। কিন্তু পরিহাসের বিষয় হল, টিপিং বললেন, এবার তিনি খুব দ্রুত বলে যেতে লাগলেন, যেহেতু যিশুর মৃত্যুর 400 বছর পর কনস্ট্যান্টিন তাকে মহিমান্বিত করেছিলেন, তাই তার জীবন যে মরণশীল একজন মানুষের জীবন, সে সম্পর্কে হাজার হাজার দলিল দস্তাবেজের অস্তিত্ব রয়ে গিয়েছিল। ইতিহাসের বই নতুন করে লেখার জন্য কনস্ট্যান্টিনের দরকার ছিল রক্তাক্ত একটি অধ্যায়ের। এখানেই শুরু হয়েছিল খ্রিস্টীয় ইতিহাসের সবচাইতে বড় অধ্যায়ের। সোফির দিকে তাকিয়ে টিপিং বিরতি দিলেন। কনস্ট্যান্টিন একটা নতুন বাইবেলের জন্য অর্থ প্রদান করে একটি কমিটি গঠন করলেন। এতে করে বাইবেল থেকে ওইসব গসপেল বাদ দিয়ে দেওয়া হলো যাতে যিশুকে মানুষ হিসেবে বিবৃত করা হয়েছিল। তার বদলে এমন সব গসপেল অন্তর্ভুক্ত করা হলো যাতে যিশুকে ঈশ্বরতুল্য বলে মনে হয়। অনেক আদি গসপেল সংগ্রহ করে পুড়িয়ে ফেলা হয়েছিল। আরেকটা কথা ল্যাংডন যোগ করল, কেউ যদি কনস্ট্যান্টিনের সংস্করণটা বাদ দিয়ে আসল গসপেলটা বেছে নিত, তবে তাকে হেরেটিক বা ধর্মবিরোধী আখ্যা দেওয়া হতো। হেরেটিক শব্দটা তখন থেকে পৃথিবীতে প্রচলিত হয়ে গেল। লাতিন শব্দ হেরিকটিকাস মানে পছন্দ। যারা খ্রিস্টের আসল ইতিহাসটা পছন্দ করত, তারাই ছিল পৃথিবীর প্রথম ধর্মবিরোধী বা হেরেটিক। ইতিহাসবেত্তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার হল, টিপিং বললেন, কনস্ট্যান্টিন যেসব গসপেল নিশ্চিহ্ন করেছিলেন সেগুলোর কিছু কিছু টিকে গিয়েছিল। ডেড সি স্ক্রল বা পুঁথি 1950-এর দশকে আবিষ্কৃত হয়েছিল, যা জুডিয়ান মরুভূমির কাছে কামরানের একটি গুহায় লুকিয়ে রাখা হয়েছিল। আর অবশ্যই 1945-এ নাগ হাম্বাদিতে প্রাপ্ত কপটিক স্ক্রলটা তো আছেই। এইসব দলিলে খ্রিস্টকে একজন মানুষ হিসেবেই বিবৃত করা হয়েছে। অবশ্য ভ্যাটিকান তাদের ঐতিহ্য অনুসারে চেষ্টা করেছে এই স্ক্রলগুলো যাতে প্রকাশিত না হয়। আর কেনই বা তারা সেটা করবে না? দলিলগুলোতে যে তথ্য আছে তাতে স্পষ্টতই বোঝা যায় যে বাইবেল সম্পাদিত এবং সংস্করণকৃত করা হয়েছিল মানুষ কর্তৃক, যার ছিল একটি রাজনৈতিক এজেন্ডা। মানুষ যিশুকে দেবত্ব আরোপ করেছে, তার প্রভাবকে ব্যবহার করার মাধ্যমে নিজেদের ক্ষমতাকে সুদৃঢ় করা। তারপরও ল্যাংডন পাল্টা বলতে লাগল, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আধুনিক চার্চ এসব দলিলগুলোকে বিশ্বাস না করে নিজেদের বিশ্বাসেই অটল রয়েছে। ভ্যাটিকান মনে করে এসব দলিল বানোয়াট এবং মিথ্যা। টিপিং সোফির বিপরীতে একটা চেয়ারে বসেছিল। তিনি চুপচুপ করে একটা শব্দ করলেন। আপনি দেখতেই পারছেন আমাদের অধ্যাপক সাহেব রোমের ব্যাপারে আমার চেয়ে বেশিই নরম। তারপরও তিনি ঠিক বলেছেন, আধুনিক চার্চ এসবকে বানোয়াট বলেই বিশ্বাস করে একটা বোধগম্য কারণই। কনস্ট্যান্টিনের বাইবেলটা দীর্ঘদিন ধরে তাদের কাছে সত্য বলে পরিগণিত হয়ে আসছে। কেউই প্রবর্তনকারীর চেয়ে কেউ বেশি প্রবর্তন করতে পারে না। এর মানে হল, ল্যাংডন বলল, আমরা আমাদের বাবাদের ঈশ্বরের আরাধনা করি। আমি যা বলতে চাই, টিপিং সাথে সাথে বললেন, আমাদের বাবারা আমাদেরকে খ্রিস্ট সম্পর্কে যা বলে গেছেন তার প্রায় সবটাই মিথ্যা। হোলি গ্রেলের গল্পটাও সেই রকমই। সোফি দ্য ভিঞ্চির বইয়ের সেই উক্তিটার দিকে তাকালো। টিপিং বইটা খুলে ভেতরের পাতায় গেলেন। আর শেষে আপনাকে দ্য ভিঞ্চির আঁকা হোলি গ্রেলের ছবিটা দেখাবার আগে আমি চাই আপনি এটা একটু দেখুন। তিনি বইয়ের একটা রঙিন ছবির দিকে নির্দেশ করলেন, যা সমস্ত পাতা জুড়ে রয়েছে। আমার ধারণা আপনি এই ফ্রেস্কোটা চিনতে পেরেছেন। উনি ঠাট্টা করছেন, তাই না? সোফি সর্বকালের সবচাইতে বিখ্যাত ফ্রেস্কোটার দিকে চেয়ে আছে, দ্য লাস্ট সাপার। মিলানের সান্তা মারিয়া দেল গ্রাজির দেয়ালে আঁকা দ্য ভিঞ্চির কিংবদন্তি চিত্রকর্মটা। ক্ষয়িষ্ণু ফ্রেস্কোটাতে যিশু এবং তার শিষ্যদের ছবি আছে, যখন যিশু ঘোষণা দিলেন যে তাদের মধ্যেই একজন তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আমি এই ফ্রেস্কোটা চিনি। তাহলে আপনি হয়তো আমাকে এই ছোট্ট খেলাটা খেলতে দেবেন। চোখ বন্ধ করুন। একটু ইতস্তত করে সোফি তার চোখ বন্ধ করল। যিশু কোথায় বসে আছেন? টিপিং জিজ্ঞেস করলেন। মাঝখানে। ভালো। তিনি এবং তার শিশুরা কি খাবার খাচ্ছেন? রুটি। অবশ্যই। চমৎকার। পানীয়? মদ। তারা মদ পান করেছিল। খুব ভালো। শেষ প্রশ্ন, টেবিলে কয়টা মদের গ্লাস আছে? সোফি একটু থামল। বুঝতে পারল প্রশ্নটাতে চালাকি আছে। আর প্রাতরা সেরে যিশু তার মদের পেয়ালাটা তুলে নিয়ে শিষ্যদের সাথে ভাগাভাগি করলেন। একটা কাপ, সে বলল। চ্যালিস মানে পেয়ালা, খ্রিস্টের পেয়ালা, হোলি গ্রেল।
যিশু একটা পেয়ালা দিয়েই মদ পরিবেশন করছিলেন, একজন একজন করে, যেমনটি আধুনিক খ্রিস্টানরা কমিউনের সময় করে থাকে। টিবিং দীর্ঘশ্বাস ফেললেন। চোখ খুলুন। সোফি চোখ খুলল। টিবিং দাঁত বের করে ইঙ্গিতপূর্ণ একটা হাসি হাসছেন। সোফি চোখ খুলেই ছবিটার দিকে তাকিয়ে দেখল টেবিলে সবার জন্য একটা করে কাপ আছে, খ্রিস্টের জন্য 13টি কাপ। তার চেয়েও বড় কথা, কাপগুলো খুব ছোট, কাঁচের তৈরি। ছবিটাতে কোনো পেয়ালা বা চ্যালিস নেই, কোনো হোলি গ্রেইল নেই। টিবিংয়ের চোখ পিটপিট করছে। একটু অদ্ভুত লাগছে, তাই না? বাইবেল এবং হোলি গ্রেইলের কিংবদন্তিতে নিশ্চিতভাবে হোলি গ্রেইলের কথা বলা আছে। অদ্ভুত ব্যাপার হলো, দ্য ভিঞ্চি দৃশ্যত যিশুর কাপটা আঁকতে ভুলে গিয়েছিলেন। নিশ্চিতভাবেই চিত্রকলার পণ্ডিতেরা এটা নোট করে নিতেন। আপনি এটা জেনে আরও বেশি ঘাবড়ে যাবেন, যা বেশিরভাগ পণ্ডিতই হয় ব্যাপারটা খেয়াল করেননি অথবা এড়িয়ে গেছেন। এই ফ্রেস্কোটা আসলে হোলি গ্রেইলের রহস্যের মূল চাবিকাঠি। দ্য ভিঞ্চি সেটা দ্য লাস্ট সাপারে খোলাখুলিভাবেই দেখিয়েছেন। সোফি ছবিটার দিকে ভালো করে তাকিয়ে দেখল। এই ফ্রেস্কোটাতে কি বলা আছে হোলি গ্রেইল আসলে কি? কি না বলে বলুন কে। হোলি গ্রেইল কোনো বস্তু নয়, এটা আসলে একজন ব্যক্তি। কথিকা 2 চ্যানেলের পরিবেশনা আপনারা শুনছিলেন ড্যান ব্রাউনের সৃষ্টি দ্য ভিঞ্চি কোডের 16তম পর্ব।